প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সচিব সভায় প্রধান উপদেষ্টা সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিতে সচিবদের নির্দেশ। সংসদ সদস্যদের গাড়ি বিলাস। শেখ হাসিনার নামে 119 হত্যা মামলা, তার মন্ত্রীরাও আসামি। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ। দৈনিক সমকাল, সিসি সহ 5 কমিশনার ছাড়তে পারেন পদ, দুর্নীতি না করতে সরকারি কর্মচারীদের কড়া বার্তা। বিশৃঙ্খলা রোধে কঠোর সরকার, পোশাক কারখানা খুলছে আজ। দৈনিক যুগান্তর, হাসিনা পরিবারের 60 কাটা প্লট। ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের 1 মাস, সারা দেশে আজ শহীদি মার্চ। দৈনিক ইত্তেফাক, ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের 1 মাস, কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের 1 দফা। পোশাক শিল্পে অসন্তোষ দমনে কঠোর অবস্থানে সরকার। গত বাধা চিন্তা বাদ দিন, সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে হবে সচিবদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, হার্ডলাইনে সরকার, সচিবদের কঠোর বার্তা। ভেজাল ডায়মন্ড আগেই সরান দিলীপ, চলছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ। স্বৈরাচার পতনের 1 মাস। দৈনিক মানবজমিন, 3 শতাধিক প্রভাবশালী দুদকের নজরে, সচিবদের একগুচ্ছ নির্দেশনা প্রধান উপদেষ্টার। পবিত্র ঈদে মিলাদুন্নবী 16ই সেপ্টেম্বর। খবরের কাগজ, রাষ্ট্রপতির ভাবনায় পদত্যাগ, আউয়াল কমিশনের সমাপ্তি ঘটতে পারে আজ। পাচারের টাকায় সামিটের আজিজ খান এখন সিঙ্গাপুরের শীর্ষ ধনী। আজকের পত্রিকার শিরোনাম, বাতিল হচ্ছে কোটার প্লট, দুর্নীতির বিরুদ্ধে কঠোর সেবা সহজ করুন। আউয়াল কমিশন আজ এই পদত্যাগ করতে পারে। বিএনপি জাতীয় সরকার চাইলেও আওয়ামী লীগে আপত্তি। দৈনিক সংগ্রাম, সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রধান উপদেষ্টার। দৈনিক ইনকিলাব, সরকার অচলের ষড়যন্ত্র, ভারতের ইন্ধনে হঠাৎ শ্রমিক অসন্তোষ। কালবেলা শিরোনাম, ইয়াফেস পুত্রের ইশারায় চলত বিজ্ঞান মন্ত্রণালয়, ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে লুট 2375 কোটি টাকা আইসি ব্যাংক। দৈনিক বাংলা, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে সচিবদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। আন্দোলনের নামে বহিরাগতরা শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা করছে বললেন 2 উপদেষ্টা। দৈনিক জনকণ্ঠ, শুরুতেই বড় কাটছাট হচ্ছে বাজেটে, 16ই সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ আজ। আপনি শিরোনাম শুনলেন। মাননীয় প্রধান উপদেষ্টা এই প্রথম সচিবদের নিয়ে বৈঠক করেছেন এবং তিনি একটি কথা বলেছেন যে গদ বাধা চিন্তা বাদ দিন, সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী, একমাত্র নোবেল বিজয়ী যিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং দায়িত্ব গ্রহণের পর ওনার যেটা প্রধান ফোকাস পয়েন্ট ছিল যে যেহেতু এটা একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং এই সরকারের মেইন এজেন্ডাই হচ্ছে যে বিগত দিনের ভুল যেগুলি ছিল রাজনৈতিক বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলিকে সংস্কার সাধন করা, বিশেষ করে দুর্নীতিটাকে যাতে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করা যায় কিংবা নির্বাচন ব্যবস্থাটাকে যাতে সুন্দর করা যায়, তারপরে মানে একটা স্বচ্ছতার সরকার যাতে পরিচালিত হয় এবং কোনোরকম অটোক্রেসি বা কোনোরকম অস্বচ্ছতা বা ইনটলারেন্স এই সমস্ত না থেকে যে একটা ডেমোক্রেটিক সোসাইটিতে যে ধরনের ব্যাপার যে জনগণের ইচ্ছার প্রতিফলন সকল ক্ষেত্রে, শুধু ভোটের ক্ষেত্রে না সকল ক্ষেত্রে, তো সেই জায়গার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার দায়িত্বটাই তার।
তিনি কিন্তু নিয়মিত সরকার নন, তিনি হলেন একটা সময়ের জন্য একটা পরিবর্তিত পরিস্থিতির মানে জনগণের আন্দোলনের মাধ্যমে একটা সরকার হটানোর পরে উনি দায়িত্ব গ্রহণ করেছেন। সুতরাং এটা একটা দায়িত্ব, এটা হলো বিরাট একটা দায়িত্ব। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এটা এবং এই কাজটা করার জন্য ব্যুরোক্রেসি একটা গুরুত্বপূর্ণ হাতের, এবং এটা আমাদের দেশে না শুধু সারা দুনিয়াতেই ব্যুরোক্রেসি হইল গিয়া ইনস্ট্রুমেন্টাল, যারা এগুলি বাস্তবায়ন করে, অন্য কোনো ওয়েতে বাস্তবায়ন করা সম্ভব নয়। তো সেই দিক থেকে ব্যুরোক্রেসিকে সরকারকে সহযোগিতা করতে হয়। সরকারের যে পলিসি যেটা তারা গ্রহণ করে সেই পলিসিটা বাস্তবায়ন করতে হয়, এবং এই জন্যে বাস্তবায়ন করার জন্য সেই অনুকূল ব্যুরোক্রেট নির্ধারণের ক্ষেত্রে তারা কিছু রদ বদল করেন, যেটা সব দেশেই হয়। মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখবেন ডেমোক্র্যাটরা ক্ষমতা আসলে তাদের পলিসি যারা বাস্তবায়ন করতে পারে, সেরকম ইন্ডিয়াতেও আমরা দেখেন যে মোদি যখন আসলেন তখন আগের পরিবর্তন হয়েছে। তো এখানে প্রফেসর ইউনূস যে ধরনের ভিশন তাকে দেওয়া হয়েছে, দায়িত্ব ম্যান্ডেট তাকে দেওয়া হয়েছে, সেই ধরনের ভিশন বাস্তবায়ন করার মতো প্রশাসনকেও তিনি সাজাচ্ছেন ধীরে ধীরে। এবং সেই জায়গায় আমি মনে করি যে ব্যুরোক্রেটদেরও সহায়তা করা উচিত। এটা হলো তাদের চাকরির দায়িত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য দরকার। এইটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে একটা সরকার শুধু যে লং টার্ম ভিশন বা মধ্যমেয়াদী ভিশন বা স্বল্পমেয়াদী ভিশন বাস্তবায়ন করবে তা নয়, তার একটা দায়িত্ব হলো যে রুটিন কিছু কার্যক্রম করা। যেমন একটা হলো যে মানুষের সেফটি সিকিউরিটি নিশ্চিত করা, স্টেবিলিটি রাখা, নিরাপত্তা। একটা দেশটার মধ্যে যদি একটা মানুষের ব্যক্তির বা পরিবারের বা জনগণের সেফটি, ইন দ্য সেম টাইম মানুষের সম্পদের, এটা রাষ্ট্রীয় সম্পদ হোক ব্যক্তির সম্পদ হোক, সম্পদের সেফটি, সেই জায়গাটায় আমার মনে হয় এখন আরও বেশি গুরুত্ব দেওয়ার সময় এসেছে। কারণ এখানে যদিও প্রথম দিককার যে একটা পরিস্থিতিটা ছিল সেখান থেকে যথেষ্ট উন্নতি হয়েছে এবং ডিসিপ্লিন এসেছে, বাট আমি বলবো স্টিল এখানে কাজ করার আরও কিছু বাকি আছে। কারণ এখানে আপনি যদি ব্যবসা বাণিজ্য শিল্পায়ন এগুলি যদি বিদ্যমান ব্যবস্থাটা যদি জোরদার না হয়, তাহলে নতুন শিল্পায়নের জন্য সেটা একটা নেগেটিভ সিগন্যাল যেতে পারে। সেটা দেশের ভেতরের শিল্পপতিদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, বাইরের ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং আমি মনে করি এটা একটা মানে এই ধরনের নানা, যেমন শিক্ষা ব্যবস্থাটা যে অনেক দিন ছেলে মেয়েরা এখানে রাস্তায় আন্দোলন করেছে, তাদের অনেক সময় নষ্ট হয়েছে। তো ইমিডিয়েটলি সেই গ্যাপটা পূরণ করার জন্য, কারণ লেখাপড়ার কোনো বিকল্প নাই। এটা যে আপনি শিল্পায়নের কথা বললেন, দেশে শ্রমিক অসন্তোষ চলছে এবং উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ বিএনপির ইন্ধন যোগাচ্ছে। একজন উপদেষ্টা বলেছেন বিশৃঙ্খলা রোধে কঠোর সরকার, প্রয়োজনে বল প্রয়োগ। একটি পত্রিকা শিরোনাম হয়েছে বাংলাদেশ প্রতিদিন। তো আন্দোলনের নামায় বহিরাগতরা শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা করছে। এই যে বিশৃঙ্খলার পরিবেশ, সরকারকে তো একটা সুযোগ দিতে হবে না? সরকারকে অবশ্যই সুযোগ দিতে হবে, এবং সরকার এটা মাত্র বসেছে, সরকার তো আর এখনই সকল সমস্যার সমাধান করবে এটা বাস্তব চিন্তা না। কিন্তু আমি এটাও মনে করি যে এখানে যারা এই সমস্ত বিশৃঙ্খলাগুলি করছে তারা তো এইসব কিছু ভাবছে না। তারা তো একটা দুর্বৃত্তায়ন, তারা সোসাইটিকে এনার্কি সৃষ্টি করতে চাচ্ছে, একটা স্বাভাবিক এটা নষ্ট করতে চাচ্ছে, একটা গ্রোথকে নষ্ট শুধু না ভাবমূর্তিটাও নষ্ট করছে। আমাদের দেশ থেকে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলি যায়, এই গার্মেন্টসটা কিন্তু একটা সুন্দর ভাবমূর্তির জন্য যায়। তো এখানে যদি আনরেস্ট চলতে থাকে তাহলে তো এটা আমাদের। আপনাকে একটু জাস্ট থামিয়ে দিয়ে আমি বলি, একজন উপদেষ্টা একদম সরাসরি বলেছেন যে এই ইন্ধন যোগানোর কাজে আওয়ামী লীগ এবং বিএনপির অনেকেই জড়িত এবং তারা উস্কে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই বক্তব্যটা আমি বলবো যে একেবারে আমি সরলীকরণ করার বিপক্ষে। ইউ হ্যাভ টু প্রুফ। হ্যাঁ, আপনাকে এই জিনিসটা সাধারণভাবে হয়তো মনে হইতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সেটার যে জিনিসটা আপনি সত্যিকার ঘটছে সেটা আপনাকে নিশ্চয়ই উপদেষ্টা বলেছেন, তার কাছে নিশ্চয়ই কোনো তথ্য আছে, যেহেতু তার কাছে গোয়েন্দা সংস্থা বা রাষ্ট্রীয় মেশিনারিগুলিও তথ্য দিয়ে থাকে বা তাদের নিজস্ব সিস্টেমেও তারা জানতে পারেন। যদি এইরকম কিছু ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেটার ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করা আমি মনে করি উচিত হবে। আর তবে আমি এটা বলবো না যে ঢালাওভাবে এই জিনিস বলা ঠিক হবে
অবশ্যই সুনির্দিষ্টকরণ করতে হবে যে অ্যাকচুয়ালি কি কারণটা এখানে কাজ করছে। তবে আমি মনে করি যে কারণেই থাকুক, দাবি দাবাই থাকলো ফর এক্সাম্পল, কিংবা যেটা হলো, তো এখানে তো ওয়ার্কিং পরিবেশ নষ্ট করে তো সেটা তো একটা সিস্টেম। আপনি যেটা বললেন প্রথমত হলো আমাদের একটু ধৈর্য ধরতে হবে। একটা সরকার ক্ষমতায় বসছে, আপনাকে তাকে সময় দিতে হবে, সে সব কিছু গুছাচ্ছে। এখনো তো রুটিন কাজগুলি ঠিক মতো গোছানো, একটা মাস মাত্র গেছে, এখনই তো এটা সরকারের 1 মাস যায়নি, এখন সরকারও জানে, মানে সরকার 1 মাস গেছে বিগত সরকারের। তো সেই ক্ষেত্রে আমি বলি যে 1 মাসেরও কম সময়, এখানে তো ঠিক মতো সরকারের গুছগাছই শেষ হয়নি। তো এখানে প্রথম দিয়ে আমরা যেটা লক্ষ্য করলাম যে প্রধান উপদেষ্টা বাড়ির সামনে মিছিল মিটিং, তারপরে দেখলাম সচিবালয়ের ভেতরে বিশৃঙ্খলা, এই জিনিসগুলি তো প্রথম দিক থেকে চিকিৎসা ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা, চিকিৎসা ক্ষেত্রে হলো। আমি দেখি যে ব্যাংকিং সেক্টরে অনেক সময় ব্যাংকের ভিতরে অনেকেই ঢুকছে, ঢুকে দাবি দাবার কথা বলছে, যৌক্তিক অযৌক্তিক এগুলি চিন্তা করছে না, তো স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। তো এই সকল ক্ষেত্রে যে এই যে অবস্থাটা, এই জিনিসটা কিন্তু অগ্রহণযোগ্য, এটা এখনই চলতে দেওয়া যায় না, এটা কোনো অবস্থাতেই চলতে দেওয়া যায় না। আমি মনে করি এই বিষয়গুলি নিয়ে সবার একটা সংযত আচরণ করা উচিত, বাট একই সঙ্গে যদি কেউ মানে আইন লঙ্ঘন করে আইনানুগ পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করা দরকার। রাজনীতি নিয়ে একটা কথা বলতে চাই যে বিএনপি বলেছে যে ভবিষ্যতে বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ চালাতে চায়। আরেকটি পত্রিকার শিরোনাম হয়েছে তবে আওয়ামী লীগকে নিয়ে না। আচ্ছা, আমি রাজনৈতিক ব্যাপারে যেটা বলবো যে আমাদের দেশের যে মৌলিক চরিত্র বা আমাদের দেশের মুক্তিযুদ্ধ বলেন বা পরবর্তী সময় মানুষের যে অ্যাসপাইরেশনের কথা যদি আপনি চিন্তা করেন, তো প্রত্যেকেই চায় যে এই দেশটার মধ্যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকুক। বাট আমাদের মৌলিক অ্যাসপাইরেশনে এটাও আছে যে একটা মানে সামাজিক ন্যায় বিচারটাও থাকুক। মানে কিছু কিছু লোক একেবারে সম্পদের পাহাড় গড়ে তুলবেন, লুটের রাজত্ব, পাহাড়টা যে কত বড় সেটা উনি নিজেও জানেন, লুটের রাজত্ব গড়ে তুলবেন, আর অনেক মানুষ না খেয়ে দেখবে। আমরা সেটা বলছি না যে আমাদের দেশটা একেবারে 100% সমাজতান্ত্রিক, স্টেট সব সম্পত্তির মালিক, তা নয়। ব্যক্তি পুঁজি থাকবে, পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেও সোশ্যাল জাস্টিস, সেটা কিন্তু আমাদের যে মানে স্বাধীনতার যে ঘোষণাপত্র সেগুলি আছে। এটা হলো আমাদের মৌলিক মূল্যবোধ। সেই জায়গায় যদি হয় তাহলে আমাদের 1 নম্বরের কাজ হলো যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শক্তিশালী করা। এখন গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা এইভাবে যাতে জিনিসটা আবার পুনঃ আসতে না পারে। স্বৈর শাসন বলেন বা দুর্নীতি লুটপাটের শাসন বলেন, লুটের রাজত্ব, এই জিনিসগুলি, সে কারণে আমরা বলতেছি দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজানো, এটা কাঠামোতে পরিবর্তন আনা। আমরা বলছি যে নির্বাচন কাঠামোতে এমন কিছু সংস্কার করা যাতে 2বারের বেশি, অনেকের সুপারিশ আছে যে বেশি প্রধানমন্ত্রী না হইতে পারেন। আমরা এমনও বলছি যে এটা কিভাবে পরিচালিত হবে, সেই ক্ষেত্রে জবাবদিহিতার যে প্রশ্নগুলি কিভাবে বাস্তবায়ন হবে। তবে আমি এটাও বুঝি যে এটা কিন্তু রাতারাতি সম্ভব না, যদিও আমরা একটা ইন্টারিয়াম গভর্নমেন্টকে কিছুটা সময়ের মধ্যে এটা করতে হবে। আমরা বলছি যে দে ক্যান স্টার্ট এজ, অন্তত যে তারা যদি শুরু করে এবং সেটা যদি কন্টিনিউটি রাখা যায় তাহলে নিশ্চয়ই, যেমন একটা নির্বাচন ব্যবস্থায় অনেকেই বলতেছেন যে ত্রয়োদশ সংসদই এই করে যাতে আমরা আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরে যেতে পারি, যাতে নির্বাচনটা অন্তত একটা মানে নিরপেক্ষ সরকারের অধীনে হয়। দলীয় সরকারের অধীনে নির্বাচনে অনেক সময় দেখা যাচ্ছে যে গত যে 15 বছরের শাসনে আমরা দেখুন কোনো একটা ভালো নির্বাচন কেউ এটা বলে নাই। অধিকাংশ 2-1টা নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ 2টা অংশগ্রহণ করেছে, কিন্তু সেটাও দেখা গেছে, আবার বর্জন করেও দেখা গেছে কিছু ফল হয়নি। সেরকম কথাবার্তা হচ্ছে। তা আমি বলছি যে এই বিষয়গুলি নিয়ে অবশ্যই রাজনৈতিক কনসালটেশন হইতে পারে, এবং রাজনৈতিক কনসালটেশনের ভিত্তিতে একটা মিনিমাম ঐক্য তো আমাদের থাকতে হবে যে আমাদের দেশটা কিভাবে পরিচালিত হবে। সেটার হয়তো ভিন্ন ভিন্ন ওয়ে থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয়গুলিতে তো একমত হইতে হবে যে আমরা একটা সুন্দর ইলেকশন করব, আমরা একটা সুন্দরভাবে দেশটা চালাবো, অপোজিশনও রোল প্লে করবে পার্লামেন্টে, এবং এটা একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে। এবং এই সমস্ত জায়গায় যদি কাঠামোগত বা সাংবিধানিক ক্ষেত্রে কোনো সংশোধন করতে হয়, সেই সংশোধনের জায়গাতেও কাজ করতে হবে। তা আমি মনে করি যে এটা একটা উপযুক্ত সময় এইসব বিষয়ে ডিবেট করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। সরকার পতনের 1 মাস, আজকে শহীদি মার্চ কর্মসূচি পালিত হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পালন করবে। ধন্যবাদ। এটা সরকারটা পতন হয়েছে আগস্ট মাসের 5 তারিখে, যে আমরা শেখ হাসিনা সরকার, যে এবং এটা একটা বিরাট রক্তক্ষয়ী
সংগ্রামের মাধ্যমে এই স্বৈর শাসনের পরিবর্তনটা এসেছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তন ক্ষেত্রে বহু মানুষের আত্মত্যাগ আছে। এখানে এখনো আমরা সবার নাম জানি না, এক একজন এক এক রকম হিসাব দিচ্ছে, তালিকা করা হচ্ছে এবং প্রতিদিনই আমাদের খবরের কাগজে, কালকেও আমার এখানে অফিসে একজন আসলেন যে ওনার ছেলে মারা গেছে। তো এই জিনিসগুলি খবরগুলি আসতেছে এবং ওনারা মানে ওনাদের যে ক্ষত, সেই ক্ষতটা কখনো পূরণ করা সম্ভব নয়। যারা সন্তান হারিয়েছেন বা যারা প্রিয়জন হারিয়েছেন বা যারা আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন, শহীদ হয়েছেন বলা যায় করতে। তো আমরা সেই কারণে আমরা বলতে চাচ্ছি যে এই জন্যই তারা এই জিনিসটাকে স্মরণ করার জন্য 1 মাস পরে তাদের আত্মত্যাগটাকে এই ধরনের একটা কর্মসূচি গ্রহণ করেছেন এবং সেখানে আমরা শুনতে পাচ্ছি যে এই ফ্যামিলিগুলিও আসবেন, যারা স্বজন হারিয়েছেন তাদের পরিবারগুলিও আসবেন এবং তাদের প্রতি রেসপেক্ট সর্বোচ্চ দেওয়া, যে তারা একটা সর্বোচ্চ আত্মত্যাগ দিয়েছেন, সেটা একটা উপায় হলো এই শহীদি কর্মসূচি, শহীদি মার্চ কর্মসূচি। কিন্তু এটার সাথে আমি অ্যাট দ্য সেম টাইম আমি সেটাই বলবো যে যেই জিনিসটার প্রত্যাশা করে এই আত্মত্যাগ, সেইটার প্রতিষ্ঠা করাটাও কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওনারা যারা আত্মত্যাগ করেছেন সেটা কি, যে তারা একটা ডেমোক্রেটিক সোসাইটি প্রতিষ্ঠা করার জন্য, যে 15 বছরের শাসনে বৈষম্যের অবসানের জন্য 15 বছরের শাসনে তারা একটা গণতান্ত্রিক কাঠামো আমরা সেভাবে প্রতিষ্ঠিত হইতে দেখি নাই। সুতরাং গণতান্ত্রিক কাঠামো বলতে কি বুঝি, যে আমরা জনগণ যে শাসনটা চায়, জনগণের প্রত্যাশার প্রতিফলন সরকার ব্যবস্থায়, শাসন ব্যবস্থায় সব ক্ষেত্রে থাকতে হবে, সেই জায়গাটা তো আমাদের আনতে হবে। এবং আপনি যদি বলেন যে ইনটলারেন্স, মানে একেবারে মানে যারা অথরিটেরিয়ান গভর্নমেন্ট হয়, কর্তৃত্ব পরায়ণ শাসক হয়, সেই সব শাসকরা কারো কথা শুনতে চায় না, মানুষের কথা শুনতে চায় না, সেই জিনিসটা যেহেতু আবার রিপিট না করে, সেই ধরনের অঙ্গীকারটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ এই শহীদের রক্ত কিন্তু মানে রক্তের যে প্রতি যে সম্মান, সেটা কিন্তু উপযুক্ত সম্মান তাদের প্রতি হবে না আমরা এই মার্চ করার মাধ্যমে শুধুমাত্র। তো আমি বলছি যে মার্চ যেটা করা হচ্ছে, শহীদি মার্চ, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা ওনাদের রেসপেক্ট করার জন্য একটা উপলক্ষ এবং এখনো বেশি দিন হয় নাই, 1টি মাস মাত্র হয়েছে। সুতরাং এই শহীদের রক্তের সাথে শপথ নিতে হবে যে আমাদের সোসাইটিতে যেন কোনো অন্যায়, অবিচার, বৈষম্য, দুর্নীতি এই সমস্ত না আসে। আমরা যেন একটা সুন্দর সোসাইটি গড়ে তুলতে পারি এবং আমাদের যে স্বাধীনতার যে 50-53 বছর পরের যে উন্নতি অগ্রগতি হয়েছে, তার সুফল প্রত্যেক মানুষের ঘরে ঘরে যায়। জনগণ যদি সুফল না পায় তাহলে সেই উন্নতি তো টেকসই উন্নতি হয় না। এবং এটাও কিন্তু একটা শিক্ষা যে স্বৈর শাসন কিন্তু একটা সময়, একটা না একটা সময় তাসের ঘরের মতোই ভেঙে পড়ে এবং সেই জিনিসটার যাতে ফিউচার শাসকরা এই জিনিসটা মনে রাখেন, সেটাই আমরা আশা করি। হ্যাঁ, এবং যেটা আপনি বললেন যে দুর্দণ্ড প্রতাপশালী মানুষেরও পরের দিন কি হবে সেটা বোঝা খুব মুশকিল, যেটা আমরা এই 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 1 মাস আগে যেটা আমরা দেখলাম যে আগের দিন এবং পরের দিনের পরিবর্তন একেবারে অন্য রকমের। এই কথাটি যেন আমরা যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন সামনের দিকে, তারাও যেন একটু ভাবার চেষ্টা করেন, সেটা খুব ভাবাটা জরুরি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা ক্রিকেট নিয়ে গত কয়েকদিনের যে উন্মাদনা এবং আমাদের যে উৎসাহ আনন্দ, বিশেষ করে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসলো আমাদের ক্রিকেটাররা, সবকিছু মিলে এই যে ক্রিকেটের উন্নয়ন, ক্রিকেটের অগ্রগতি, ক্রিকেটের আলো, সেটা তো মানুষকে আশান্বিত করে। আপনার প্রত্যাশা কি? আমি প্রথমেই ক্রিকেটারদের, বিশেষ বাংলাদেশ টাইগারদেরকে অভিনন্দন জানাচ্ছি যে তারা যেটা অবিস্মরণীয় বিজয়, এবং এটা আপনাকে কিছুতেই বলতে পারবেন না যে এটা একটা নাটকীয় ঘটনা। যখন টেস্ট ক্রিকেট যখন হয় তখন কিন্তু এটা যোগ্যতা ছাড়া সম্ভব না। এবং এটা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে পরাজিত করে আমাদের দল যে একটা বিরাট অর্জন করেছে, সেটা সারা বিশ্ববাসী দেখেছে। সুতরাং এইটা একটা বিরাট অবিস্মরণীয় অর্জন। আমি অবশ্যই এইসব ক্রিকেটারদের অভিনন্দন জানাই এবং অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে ফিউচারেও আমাদের এই জয়ের ধারা অব্যাহত থাকবে এবং এই লক্ষ্যে সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষের যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। কারণ বিগত দিনগুলোতে ক্রিকেটের শিষ্টাচার, ক্রিকেটের অগ্রগতি, ক্রিকেটের ব্যবস্থা সবকিছু মিলিয়ে নানা ধরনের অসন্তোষ ছিল। এখন তো আশা করি যে এটা বোধহয় এখন, বিশেষ করে পাকিস্তানের যে দলটি খেললো আমাদের, তারা পুরো একটা ঐক্যের যে সুদৃঢ় অবস্থানটা আমরা দেখলাম, সেটাই তো সামনের দিকে আরো বেশি বেগবান হওয়া দরকার নাকি?
এটাই তো, ক্রিকেটটা তো আমাদের জাতীয় সম্পদ। এটা তো মানে আমরা বহির্বিশ্বে আমরা যে কয়েকটা জিনিস দেখাইতে পারি তার একটা বড় হইল ক্রিকেট। তো ক্রিকেটটাকে নিয়ে আমরা এই দলীয়করণ বা ক্রিকেটের মধ্যে অযোগ্য লোকদের বসানো ক্রিকেট বোর্ডে বা বছরের পর বছর একজনই থাকবে, অনেকটা রাষ্ট্রীয় শাসনের মতো, এই ব্যাপারগুলি কিন্তু আমার মনে হয় যে স্বচ্ছতার ভিত্তিতে ভবিষ্যতে একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করা দরকার এবং সেইভাবে ক্রিকেটারদের গড়ে তোলা দরকার। এবং শুধু ঢাকা নয়, আমাদের সারা দেশেই কিন্তু একসময় নির্মাণ স্কুল ক্রিকেটের কথা আমরা শুনেছি। হ্যাঁ, তো ওখানে গ্রাসরুটে কিন্তু আমাদের বহু সম্পদ আছে, সেগুলিও যদি তুলে আনা যায় এবং এই ধারাটা বিশেষ করে খেলার মাঠের যে অভাব সেটা যদি আমরা দূর করতে পারি। ঢাকা শহরে কোনো মাঠ নেই, অলিতে গলিতে মেয়েরা খেলাধুলা করছে। তো আমি মনে করি যে এই বিষয়গুলি হয়তো নজর দেওয়া দরকার। আশা করি নির্বাচিত সরকার বেশিরভাগ ক্ষেত্রে নজর দেবেন, বাট ইন্টারিম গভর্নমেন্টও ওই ক্ষেত্রে মানে করার যথেষ্ট কিছু আছে। শুধু রুটিন কাজ না, রুটিন কাজটাকেও যাতে এফিসিয়েন্টলি করা যায় সেই ক্ষেত্রেও নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের প্রতিও আমরা আহ্বান জানাবো। আমি মনে করি যে আমাদের এই যে ক্রিকেট যে আমাদের গৌরবের পতাকাকে বহির্বিশ্বে তুলে ধরছে, এই ধারাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সকলেই সম্মিলিত চেষ্টা চালিয়ে যাবে। এবং সামনে আছে ভারতের সঙ্গে 2টি টেস্ট এবং T20, কি প্রত্যাশা কেমন? সেটা তো অবশ্যই ভালো প্রত্যাশা। আমার যেটা হলো যে একটা তো বাতিল হয়ে গেল, যে মেয়েদের যে ক্রিকেটের এখানে যে আসরটা হওয়ার কথা ছিল সেটা আনরেস্টের কারণে হয়তো ওরা আয়োজন করছে। এটা একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। তো আমার মনে হয় এটা একটু কাভার করার জন্য অন্যান্য যে, কারণ পাকিস্তানের মতো একটা স্ট্রং টিমকে আমরা যেভাবে পরাজিত করেছি, আমরা তো আশা করব যে ইন্ডিয়ার সঙ্গেও আমাদের বিজয় অর্জিত হবে, লড়াই হবে, বিজয় অর্জিত হবে। বেস্ট অফ লাক বাংলাদেশ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে কথাটি বললেন, আরেকটা লড়াই হবে। এই তো আর কয়েকদিন পরেই ভারতের সঙ্গে আমাদের আবার ক্রিকেট লড়াই। আশা করছি পাকিস্তানকে বধ করবার যে শক্তিটা আমরা নিলাম ক্রিকেটে, আমাদের খেলাধুলায়, সেটি নিশ্চয়ই ভারতের ক্ষেত্রে অব্যাহত থাকবে। ক্রিকেট হাসলেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হাসে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।